কুমিল্লা নোয়াখালীতে বন্যার অবনতি, ফেনীতে ঘরবাড়ি এখনো তলিয়ে, মৌলভীবাজারে আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করেছে মানুষ। নির্বাচনের আগে আবারও মামলার মুখে ট্রাম্প, ক্যাপিটাল হিলে হামলার পুরনো অভিযোগগুলো সংশোধিত আকারে আনা হয়েছে। সাফ অনূর্ধ্ব 20 ফুটবলের ফাইনালে আজ বাংলাদেশের সামনে স্বাগতিক নেপাল, অধরা শিরোপা জিততে মুখিয়ে মিরাজুলরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কুমিল্লা ও নোয়াখালীর বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে, প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। অন্যদিকে পানি কমতে শুরু করেছে ফেনী, মৌলভীবাজার ও চট্টগ্রামে। ফেনীতে মহাসড়ক থেকে পানি নামলেও বাড়িঘর তলিয়ে থাকায় এখনও আশ্রয় কেন্দ্রে আছে লাখো মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কুমিল্লার মনোহরগঞ্জ ও নাঙ্গরকোট উপজেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা, আশ্রয় কেন্দ্রে বেড়েছে মানুষের চাপ। ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থার কারণে যাচ্ছে না ত্রাণ, খাদ্যের জন্য হাহাকার দেখা দিয়েছে। অপরিবর্তিত রয়েছে কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বন্যা পরিস্থিতি। বৃষ্টির কারণে নোয়াখালীর বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। এর মধ্যে কোম্পানিগঞ্জের মুছাপুরের ভাঙা ক্লোজার গেটের কারণে পানি আবারও বাড়তে শুরু করেছে। জেলা শহর মাইজদি সহ বিভিন্ন উপজেলার বেশিরভাগ এলাকা এখনও পানির নিচে। ফেনীতে এখনও তলিয়ে আছে ঘরবাড়ি, অনেকটা বাধ্য হয়ে বানভাসী মানুষ থাকছেন আশ্রয় কেন্দ্রে। 6টি উপজেলায় সরকারি আশ্রয় কেন্দ্রের সংখ্যা হাতে গোনা। স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, হাসপাতাল আর অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানগুলোই বন্যার্তদের একমাত্র আশ্রয়স্থল। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। রাজধানীর হাতির ঝিলের পানিতে ডুবে রাহনুমা সারাহ নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি জিটিভির নিউজ রুম এডিটর ছিলেন। গতকাল দিবাগত রাত 2:45টার দিকে ওই নারীকে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পথচারীরা জানান, রাত 1:45টার দিকে হাতির ঝিল প্রথম ব্রিজের নিচে লেকের পানিতে ভাসছিল রাহনুমা সারা। পাশেই ভাসছিল তার ব্যাগ। পানি থেকে তাকে তুলে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিভাবে তিনি লেকের পানিতে ডুবে গেছেন তা জানা যায়নি। রাহনুমার বাসা মিরপুরের কল্যাণপুরে। তার মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। চাঁপাইনবাবগঞ্জে পদ্মার চরে অজানা রোগে মরছে গরু। 2 মাসে মারা গেছে 2 শতাধিক। সংক্রমণের কয়েক ঘন্টার মধ্যেই মরছে বেশিরভাগ গরু ও বাছুর। দিশেহারা গরুর মালিকেরা। নমুনা সংগ্রহের পর রোগ নিশ্চিত হয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি SM শাহওয়াত জামিল দোলনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বিস্তীর্ণ পদ্মার চরে লালন পালন হয় কয়েক হাজার গরু, কিন্তু অজানা রোগের সংক্রমণে দিশেহারা মালিকরা। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর, শিবগঞ্জের পাকা, দুর্লভপুর, উজিরপুর ইউনিয়নের বিভিন্ন চরে হঠাৎই অসুস্থ হয়ে পড়ছে গরু। সামনের অথবা পেছনের মাংস পেশি যাচ্ছে ফুলে। অসুস্থ হওয়ায় 4 থেকে 5 ঘন্টার মধ্যেই মারা যাচ্ছে আক্রান্ত গরু। দুর্গম চরে সহজে মিলছে না গ্রাম্য পশু চিকিৎসকও। এই অবস্থায় কয়েক হাজার গরু নিয়ে শঙ্কার মধ্যে দিন পার করছেন গরুর মালিকরা। তাদের অভিযোগ, চিকিৎসা দিতে চরে যান না সরকারি পশু হাসপাতালের চিকিৎসকরা। 100-150 গরু মারা গেছে। এতে ভয়াবহ, মানে প্রচন্ড খারাপ অবস্থা আপনার এই চরের মধ্যে। এই ভ্যাকসিনের জন্য আমরা সরকারি হাসপাতাল যাচ্ছি, তো আপনার সরকারি হাসপাতালে আমরাকে ভ্যাকসিন বলছে আছে, কখন বলছে নাই, মানে যে আমরা পাচ্ছি না। সরকারি হাসপাতালের ডাক্তার আমার এখানে ট্রিটমেন্ট দিতে আসে না, চিকিৎসা করাতে পারছি না। আমাদের কাছে ডাক্তারই তো আসে না, তো আমরা কিভাবে চিকিৎসাটা করবো? প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, পদ্মার চরে ঘাসের জীবাণু থেকেই এমন রোগ ছড়াতে পারে। জানান, আক্রান্ত গরুর মাংস পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়া হবে। ব্ল্যাক কোয়াটার বা পাদ্দা রোগটাকে আমরা টিকার মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ নিতে পারি। যেহেতু আমাদের কাছে বাদলা বা অ্যানথ্রাক্স এবং ব্ল্যাক কোয়াটার যেটা, সেই রোগের টিকা রয়েছে, সেই ক্ষেত্রে আমরা যে এলাকায় এই রোগটা দেখা দিয়েছে, আমরা সেখানে দ্রুত আমরা এখানে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসব। চাঁপাইনবাবগঞ্জের পদ্মার পাড়ের 30টি পালে প্রায় 40,000 গরু লালন পালন করে রাখালরা।
বাংলাভিশন নিউজ ডেস্ক। ভোটের মাত্র 2 মাস আগে আবারও মামলার মুখে পড়লেন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এতে ক্যাপিটাল হিলে হামলার পুরনো অভিযোগগুলো আরও সংশোধিত আকারে আনা হয়েছে। এবার আলোচিত এই মামলার কারিগর জাস্টিন ডিপার্টমেন্টের স্পেশাল কাউন্সিলর জ্যাক স্মিথ। এবছরের 1 জুলাই এই মামলায় ট্রাম্পকে দায়মুক্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার আগের মামলার 4টির অভিযোগ ঠিক রেখে আসামি ট্রাম্পকে সাবেক প্রেসিডেন্টের পরিবর্তে আসন্ন নির্বাচনের প্রার্থী হিসেবে দেখানো হয়েছে। এই মামলার মাধ্যমে ট্রাম্পের পুনরায় নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে জ্যাক স্মিথ। ধারণা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ওয়াশিংটনের জেলা বিচারক তানিয়া চুটকান নতুন অভিযোগ নিয়ে শুনানি শুরু করবেন। সামনের নির্বাচনে থাকা মামলার কার্যক্রম খুব ধীরে এগোনোই শুধু নয়, ভোটের আগে সিদ্ধান্ত না আসারও প্রবল সম্ভাবনা রয়েছে। সামাজিক মাধ্যমে ট্রাম্প বলেছেন, আদালতের সিদ্ধান্তকে পাশ কাটাতে নতুন করে এই মামলা উত্থাপন করেছেন স্মিথ। তার দাবি, পুরো মামলাটি সুপ্রিম কোর্টের দায়মুক্তির রায়ের ভিত্তিতে পরিচালিত হতো। খেলার খবর, সাফ ফুটবল। সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও স্বাগতিক নেপাল। ললিতপুরে আনফা কমপ্লেক্সের মাঠে বাংলাদেশ সময় বিকেল 2:45টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। সাফের বয়সভিত্তিক আসরে 3বার ফাইনাল খেলে শিরোপা অধরা বাংলাদেশের। এবার সেই আক্ষেপ দূর করতে আত্মবিশ্বাসী কোচ মারুফুল হকের দল। নেপালের কাছে গ্রুপ পর্বে হারের অভিজ্ঞতায় ফাইনালে সতর্ক মিরাজুলরা। মানিক মাহমুদের ডেস্ক রিপোর্ট। সাফের বয়সভিত্তিক চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব 18, 19 ও 20 এই 3 ক্যাটাগরিতে হয়। অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছিল 2022 সালে ভারতে। সেবার স্বাগতিকদের কাছে ফাইনালে হেরে গিয়েছিল বাংলাদেশ। বয়সভিত্তিক আসরে 3বার ফাইনাল খেললেও এখনও শিরোপা অধরা লাল সবুজদের। এবার সে আক্ষেপ দূর করতে আত্মবিশ্বাসী কোচ মারুফুল হক ও তার দল। ডে 1 থেকে আজ পর্যন্ত আমি মনে করি যে আমরা রাইট ট্র্যাকে আছি, সেটা আমি বিশ্বাস করি রাইট ট্র্যাকে আছি। একটা কঠিন কিছু অর্জনের জন্য যে জার্নিটা থাকে সেটাতে অনেক উত্থান পতন থাকে। আমরা মনে হচ্ছে যে আমরা সেই উত্থান পতন পার হয়ে আমরা আগামীকাল ফাইনালে খেলবো। অপোনেন্ট নেপালের প্রতি আমার অনেক রেসপেক্ট আছে, তাদের অনেক স্কোয়াডটা ভালো, তারা এখানেই বড় হয়েছে, এই মাঠে তারা খেলে বড় হয়েছে এবং তাদের উইঙ্গারগুলো ফাস্ট। সব কিছু কনসিডারেশনে রেখে আমরা যদি আমাদের প্লেয়ারদেরকে যদি তাদেরকে ফুল ফিট অবস্থায় মাঠে রাখতে পারি এবং প্ল্যান অনুযায়ী খেলতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা ট্রফি নিয়ে দেশে ফিরতে পারবো। দেশের প্রথম ওয়েফা এ লাইসেন্সধারী কোচ মারুফুলের অধীনে এবারে টুর্নামেন্টে দারুণ খেলছে আসিফ মিরাজুলরা। সেমিফাইনালে বিদায় করে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে। নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে ড্র থাকার পর টাইব্রেকারে 4-3 ব্যবধানে জয় উৎসব করে লাল সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ ইঞ্জুরিতে পড়ায় ফাইনালে তাকে পাওয়া যাচ্ছে না। গোলবার সামলাবেন ভারতের বিপক্ষে জয়ের নায়ক আসিফ। গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে হারিয়ে আসর শুরু করে বাংলাদেশ দল। পরের ম্যাচে নেপালের কাছে হেরে গ্রুপ রানার্স আপ হয় তারা। গ্রুপ পর্বে সেই পরাজয়ের অভিজ্ঞতায় ফাইনালে সতর্ক বাংলাদেশ দল। ফাইনালে প্রতিশোধের ম্যাচটা জিততে মুখিয়ে আসিফরা। লাস্ট ম্যাচে আমাদের গোলকিপার ক্যাপ্টেন শ্রাবণ সে ইনজুরি হয়েছে, তার জায়গাটা আমরা ফিল করতে কষ্ট হবে, কিন্তু তারপরে আসিফ সে তার জায়গাটা ফিল করছে, নাইমা তার প্রমাণ সে দিয়েছেন। আর আখাই সে রেড কার্ড খাওয়াতে সে খেলতে পারে না, কিন্তু তার জায়গায় আরও এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে আমাদের। ইনশাল্লাহ আমাদের সবাই এখন অনেক উজ্জীবিত। এই ফাইনাল নিয়ে ইন্ডিয়ার সাথে জেতার পরে আমাদের আরও মেন্টালি আমরা স্ট্রং হয়ে গেছি। বয়সভিত্তিক সাফে 2বারের চ্যাম্পিয়ন নেপাল। এবারের আসরে এখন পর্যন্ত অপরাজেয় স্বাগতিকরা। সেমিফাইনালে ভুটানের বিপক্ষে 1-1 গোলে ড্রয়ের ম্যাচটি টাইব্রেকারে 4-1 গোলে জিতে ফাইনালে পৌঁছে যায় হিমালয় কন্যা নেপাল। মানিক মাহমুদ, বাংলাভিশন স্পোর্টস ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে দুপুর 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।